নমস্কার, ফোর্থ ওয়ালের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি নিরঞ্জন সদনের সামনে। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের একদম অপোজিটে। আজকে আমরা এখানে এসেছি, তার কারণ হচ্ছে এই নিরঞ্জন সদনের ভেতরে চলছে একটি নতুন নাটকের মহড়া। নাটকটি ভগীরথ মিশ্রের লেখা উপন্যাস আর কাঠির অবলম্বনে, গুজবের প্রযোজনায় এবং উদ্দালক ভট্টাচার্যের পরিচালনায়। আসুন আমরা ভেতরে যাই। আমরা এখন চলে এসেছি দোতলায়, নিরঞ্জন সদনের দোতলায়। আপনারা দেখছেন, পর আমরা অডিটোরিয়ামের ভেতরে চলে যাব, যেখানে আজকে আমাদের যে নাটকটি আমরা মহড়া কভার করতে এসেছি। চলুন আমরা একবার ভেতরে যাই। এবার আসুন আপনারা। দশরথ ঢুকছে যেখান থেকে, সেখান থেকে তুলে দেয় ওটা। গল্পটা মঞ্চস্থ করার আপনার কারণ কি? না, এই গল্পটা, এটা তো আসলে একটা উপন্যাস থেকে এই নাটকটা তৈরি, ভগীরথ মিশ্রের উপন্যাস, পুরস্কারপ্রাপ্ত। তা এই উপন্যাসটা আমি যখন পড়ি, আমার মনে হয় এই আরকাঠি শব্দটা একটা মাহাত্ম্য সমস্ত সময়ই থেকে যাবে। দালাল, আরকাঠি, এবং এর সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে। সেই সময়কার চা বাগানে শ্রমিক পাচার করার ইতিহাস, কুলিকামি নিয়ে যাওয়ার ইতিহাস। কিন্তু সেই ইতিহাসটার পাশাপাশি এর একটা বাস্তবের যোগও আছে। দেশে বিদেশে বাইরে চাকরি করতে চলে যাওয়া, নিজের দেশকে ভুলে যাওয়া, এবং তার সঙ্গে আরেকটাও জিনিস আছে, সেটা হচ্ছে যে যারা লোভ দেখিয়ে, যারা টাকার লোভ দেখিয়ে সহজ সরল মানুষগুলোকে বিদেশে নিয়ে চলে যাচ্ছে। সো এইটার কোনো এটা টাইম বাউন্ড বলে আমার মনে হয় না। এটা আমার মনে হয় এই দালালি, এই সরল মানুষকে ভুলিয়ে বিপদের দিকে ঠেলে দেওয়া, এইটা ইটারনাল একটা বিষয়। নাচগুলো কোরিওগ্রাফি করেছে অনুসোয়া গোস্বামী। আচ্ছা, আমাদের দলেই যে অভিনয় করছেন, ক্যাথির চরিত্রে যিনি অভিনয় করছেন অনুসোয়া, ও পুরো নাচের কোরিওগ্রাফিটা করেছে। এবং এই নাটকের দৃশ্যকল্প নির্মাণ করেছেন নির্দেশক অভি চক্রবর্তী, এবং নাটকের আলো প্রক্ষেপণ করছে সাহেব সান্নাল। এবং এর কিছু দেখেছেন, কিছু লাইভ মিউজিক আছে, সেটা সৌরদীপ বলে আমারই এক বন্ধু স্থানীয়, সে কাজ করছে। মানে গানের সুরটা তার দেওয়া না, কিছু প্রচলিত সুর, কিছু গানের একটা গানের সুর, দুটো গানের সুর ওর নিজের দেওয়া। আর এই মঞ্চটা নির্মাণ করেছেন অজিত, কিন্তু মঞ্চ পরিকল্পনা, দৃশ্যকল্প সবটাই অভিযোগ। আরকাঠি উপন্যাসটা যারা পড়েছেন তারা অনেকেই জানেন প্রফেসর রাজীব চৌধুরী চরিত্র সম্পর্কে। চরিত্রটার পুরো যে আর্কটা, সেটা সম্পর্কে আমি এক্ষুনি পুরোটা খোলসা করতে পারবো না, তার একটা কারণ আছে, স্পেসিফিক কারণ আছে। কিন্তু চরিত্রটা সম্পর্কে যেটা বলার দরকার, সেটা হচ্ছে যে ভগীরথ মিশ্র উপন্যাসে এবং উদ্দালক যখন নাটকটা লিখেছে আর কি, সেখানে যেটা খুব জরুরি হয়ে যায়, সেটা হচ্ছে যে এই যে বসু সবররা যারা এই গ্রামটিতে থাকে, তাদের সঙ্গে গ্র্যাজুয়ালি সেখানে শহর এসে পৌঁছয়, এবং তাদের সঙ্গে শহরের যে যোগাযোগ তৈরি হয়, এবং এই দুটো রাজনীতির যে লড়াই, তাদের দুটো অবস্থানের যে লড়াই, তো সেই লড়াইতে একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র প্রফেসর রাজীব চৌধুরী। কারণ বসু সবরদের সঙ্গে শহরের সংস্কৃতি এবং তাদের যে সমস্ত কিছু, তার যে যোগাযোগটা, প্রথম যোগাযোগটা এই চরিত্রটার সূত্রেই হয় আর কি। এবং আমরা এমন চরিত্র, ভালোয় মন্দয় মিশিয়ে এমন চরিত্র আমরা প্রচুর জানি। তার কারণটা হচ্ছে যে আসলে যেটা হয় যে একজন মানুষ আছেন যারা খুব জেনুইনলি
এই এই মানুষগুলোকে নিয়ে কাজ করেন, তাদের সংস্কৃতি নিয়ে কাজ করেন। কিন্তু সমস্যা যখন হয় তখন যেটা হচ্ছে যে এই বসু সবর বা এরকম যাদের নিয়ে কাজ করা হয় তারা যখন এই মানুষগুলোর কি বলবো ব্যবহারের বস্তু হয়ে ওঠেন, ব্যবহারের চরিত্র হয়ে ওঠেন, এবং সেইটা খুব বিপজ্জনক জায়গায় চলে যায়। এবং সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে এই প্রফেসরের মতো চরিত্র যারা আছেন, প্রচুর আছেন এখন, তো তাদের হয়তো প্রাইমারিলি সেই ইন্টেনশনটা থাকে ডেফিনেটলি যে তাদের ভালোর জন্য এবং সেখানকার লোকসংস্কৃতির লোকায়ত জীবন সেইটার একটা রিপ্রেজেন্টেশন তৈরি করা, সেটার একটা উন্নতি ঘটানো। হ্যাঁ, কিন্তু এবং তাতে যেটা হয় সেটা হচ্ছে যে এই মানুষগুলোর একটা কি বলবো অবিচ্ছিন্ন একটা খুব নির্মল ভালোবাসা শ্রদ্ধার জায়গা তৈরি হয় এই মানুষগুলো সম্পর্কে। তো এমন একটা চরিত্র হিসেবেই রাজীব চৌধুরী শুরু হয় এই নাটকে। এই চরিত্রটা সবথেকে মজার জায়গাটা হচ্ছে যে আমাদের শিক্ষিত বুদ্ধিমত্তার যে জায়গা, যেখান থেকে আমরা বিশেষ করে শহরের প্রিভিলেজ থেকে, শিক্ষার প্রিভিলেজ থেকে এই মানুষগুলোকে যখন দেখা হয়, সেই দেখাটাকে খুব ঠিক জায়গায় প্রশ্ন করে এই চরিত্রটা। আচ্ছা, হ্যাঁ, মানে এই চরিত্রটা থ্রু নাটকটা প্রশ্ন করে, ডেফিনেটলি চরিত্রটা করে না, চরিত্রটার সূত্রে নাটকটা করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুবই চমৎকার একটা চরিত্র এবং ভীষণ রিয়েল বাস্তব একটা চরিত্র। তো এই প্রফেসর রাজীব চৌধুরী আপাততই, বাকিটা যারা আসবেন। আপনি কি এটার জন্য মানে প্রিপারেশনের জন্য গেছিলেন? না, আমি যাইনি, যদিও আমার এমনিতে নিজের পড়াশোনা, কাজকর্ম, চেনা পরিচিতির সূত্রে কিছুটা সেই অঞ্চলগুলো আমার যাওয়া আর কি। আর এখানে আমি যে চরিত্রটা করছি তিনি তো শহরেরই মানুষ, তিনি শহরেরই মানুষ। তিনি যেমন গ্রামে গেছিলেন, তো আপনি কি গেছেন? ঠিক, হ্যাঁ আমি গিয়েছি, যদিও এই নাটকটার প্রিপারেশনের সূত্রেই গেছি এমনটা নয়। আচ্ছা। কিন্তু এবং আমার নিজের কাছে এটা প্রিপারেশনের সব থেকে বড় জায়গা ছিল আসলে এই মানুষগুলো যখন প্রথমে শহরে যায়, সেটা তারা তো আসলে আউটসাইডার, একদমই, এবং এই আউটসাইডার্স যে পার্সপেক্টিভটা সেইটাকে রিয়েল করে তোলা নাটকে, এবং গ্র্যাজুয়ালি ওদের সঙ্গে মিশতে মিশতে সেটার মধ্যেই নানা রকম বেনজল ঢুকতে শুরু করে আর কি। তো সেটা আমার নিজের অভিজ্ঞতার মধ্যে আমি দেখেছি, আমি যখন গেছি বা আমার চেনা পরিচিত অনেক মানুষজন যখন গেছেন, হ্যাঁ, আমাদের একটা না অ্যাপ্রোচ থাকে, লোকজীবনকে দেখার একটা অ্যাপ্রোচ থাকে যে এইভাবে দেখতে হবে, মানে একটা হলেও, যদিও আমরা খুব সমতায় আসার চেষ্টা করি যে না আমরা একই আসলে, কিন্তু তবুও একটা প্রিভিলেজের কিছু একটা খটকা থেকেই যায় আর কি, সেই খটকাটা দূর করা যায় না। তো আমার কাছে প্রিপারেশনটা এই চরিত্রটার ক্ষেত্রে সেইটা ছিল যে আমার এই খটকাগুলো কখন ছিল আগে, আমি যখন গিয়েছি আমি সেইগুলো মনে করার চেষ্টা করেছি, এবং আমি ওখানে বা বিভিন্ন জায়গায় যে মানুষদের সঙ্গে মিশেছি তাদের সঙ্গে আমার যেটুকু কনভারসেশন হয়েছে, যোগাযোগ হয়েছে, কথোপকথন হয়েছে, সেইগুলো কিছুটা করে কাজে লেগেছে। তার নাম হচ্ছে রংলাল। রংলাল মানে এই আড়কাঠি উপন্যাসটার নাম যে আড়কাঠির থেকে শুরু, অ্যাকচুয়ালি সেই শুরুর আড়কাঠি হচ্ছে রংলাল। মানে সেটা নাটকটা দেখলে আপনারা বুঝবেন যে কেন, বা উপন্যাসটা পড়লে বুঝবেন। মানে আড়কাঠি ইজ আ সিম্বল এই নাটকে, কিন্তু মানে কোটানকোট আড়কাঠি বলতে যেটা বোঝায়, দালাল বলতে যেটা বোঝায়, এই নাটকে সেই চরিত্রটা হচ্ছে রংলাল। এরকম চরিত্র আমি করিনি আগে কখনো, মানে এরকম আউট অ্যান্ড আউট খারাপ একটা মানুষ, মানে প্রথম থেকে শেষ অবধি, মানে তার ইন্ট্রোডাকশনটাই হয় নাটকে যে একটা খারাপ মানুষ, ভিলেন, মানে প্রায় একটা ফেয়ারি টেল ভিলেনের মতন। এই যে গ্রামের গল্প, আমাদের গজাশিমুল গ্রাম, সেই গ্রামের যে সরল মানুষ তাদের মধ্যেখানে ও মানে সত্যি প্রথম থেকেই ভিলেন আর কি। মানে সে ব্যাপারে কোনো রাগ ঢাক নেই, পরে বেরোলো যে এই লোকটা খারাপ তা নয়, ঘোষিতভাবে ভিলেন। এরকম চরিত্র আমি আগে কখনো করিনি, ফলে আমার একটা আরে ভিলেন করবো না তো কি করবো, এই একটা লোভ ছিল অনেকদিন। ওইদিকে একবারে বেরোস না, ঠিক আছে? চলো এই সিনটা শুরু থেকে একবার দেখো। ওর নাম হচ্ছে ক্যাথি বার্ড, যিনি আর কি ভারতে রয়েছেন, অনেকদিন বাইরের উনি ভারতে রয়েছেন এবং কাজ করছেন দীর্ঘদিন ধরে। ফোক ম্যাগাজিন বলে একটি ম্যাগাজিন রয়েছে যার উনি ইস্টার্ন ইন্ডিয়ার দায়িত্বে রয়েছেন, এবং সেই সূত্র ধরে উনি এখানে যে গজাশিমুল সংস্কৃতি সংঘ রয়েছে, মানে গজাশিমুল গ্রামটাকে কেন্দ্র করে যে একটা অনুষ্ঠান দেখতে আসে, ওদেরই একটা অনুষ্ঠান দেখতে আসে, এবং তারপর যেহেতু ফোক নিয়ে কাজ করছে, লোক সাহিত্য নিয়ে কাজ করছে, লোক শিল্পীদের নিয়ে কাজ করছে, সংস্কৃতি নিয়ে কাজ করছে, সেই কারণে ও এসে সন্ধান পায় এবং তারপরে রাজীবের মানে প্রফেসরের যে চরিত্র, তার সূত্র ধরে এই গ্রামের সংস্কৃতি বা এগুলো জানতে শুরু করে। রাজি হওয়ার কারণ, আমি একদম প্রথম মানে গোড়ার দিকে ও যখন উদ্দালক যখন প্রথম ভগীরথ মিশ্রের উপন্যাসটা পড়লো এবং জানালো যে এরকম একটা উপন্যাস পড়েছি,
এটা খুব আমার মনে হচ্ছে যে ইয়ে করি, ওটাকে কি বলে, এটা নাটক করব, ফুল লেন্থ নাটক করব। তো আমি প্রথমে উপন্যাসটা পড়ি। আমি একদম প্রাথমিক, তখনও কাজ শুরু হয়নি, তখনই উপন্যাসটা মানে ঝড়ের গতিবেগে পড়ে ফেলি আমি অন্ততপক্ষে বইটা কিনে পড়ে ফেলি। মানে রাজি হওয়ার কারণ আমার ইন্টারেস্টিং বেশি লাগে হচ্ছে সবর চরিত্রদের, মানে এটা হ্যাঁ রঙই বলে না, মানে হ্যাঁ মানে এতগুলো মানুষের যে মানে তাদের জীবন যুদ্ধটা খুব মানে ইন্টারেস্টিং। এইবার আমাকে তো সেই চরিত্র দেওয়া হয়নি, আমি ক্যাথি বার্ডের চরিত্র প্লে করছি। নাটকটার সাথে জুড়ে থাকবো, মানে যে কোনোভাবেই যে কোনো অবস্থাতেই নাটকটার সাথে জুড়ে থাকবো, সেটা মানে উপন্যাসটা পড়েই মনে হয়েছিল। এবং প্রাথমিকভাবে উদ্দালকের সাথে আমার একদম প্রথম পর্যায়ে যখন কথা হয়, তখন মানে আমি চরিত্র করি বা না করি, যে কোনো চরিত্র করি বা ব্যাকস্টেজ করি, আমি খুব একটা মনে করি না যে মানে স্ক্রিন মানে মঞ্চে আমি কতক্ষণ থাকছি বা আমি কটা ডায়ালগ বলছি সেইটা দিয়ে আর কি গুরুত্ব বিচার হয় বলে, এটা আমার এথিক্সের মধ্যে, মানে থিয়েট্রিক্যাল এথিক্সের মধ্যে আমার সেটা পড়ে না। তো যে কোনোভাবে এই নাটকটার সাথে যুক্ত হয়ে থাকতে পারবো, সেটাই আমার কাছে খুব আনন্দের ছিল, মানে যে কোনোভাবে। এই মানে আমি কিছুটা উপযাচক হয়েই কোরিওগ্রাফি, আমি এই প্রসঙ্গে আসছিলাম, নেক্সট পরের প্রশ্ন আমার এটাই। এবার যেহেতু এটা ফোক ডান্স, ফোক সং, তো হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ, অর আর ইউ ট্রেনড উইথ ফোক ডান্স? না, ফোক ডান্সের সাথে আমার যে খুব মানে আমার ট্রেনিং প্রাপ্ত আমি এরকম নই। আমার যেহেতু পড়াশোনা বাংলা নিয়ে, সেই কারণে ওই যে লোকসাহিত্য সংস্কৃতি বা আমার যিনি পার্টনার মানে আমার হাজব্যান্ড যিনি দেবাশিস, ও কাজ করছে ফোক নিয়ে, ও পিএইচডি করছে। তো সেই সূত্রে ও যদিও এই শবরদেরকে নিয়ে কাজ করছে এমন নয়, একদমই নয়, কিন্তু আমার ভালো লাগে, বা মানে ভালো লাগে ইন দ্য সেন্স যে এই ফিল্ডে গিয়ে এই মানুষদের সাথে ইন্টারাক্ট করা। ইনফ্যাক্ট আমাদের এই চরিত্রগুলো তৈরি করার ক্ষেত্রে উদ্দালক ওই অঞ্চলের যিনি মানুষ, তার সাথে একদিন কনফারেন্সে বসা, মানে কিভাবে উচ্চারণগুলো হবে। আমি যদিও সবর চরিত্রে অভিনয় করছি না, আমি অন্য একটি চরিত্রে করেছি, কিন্তু আমি ওই ইন্টারেস্ট থাকার দরুনই ওদের ওই মানে ওরা যে মিটটা করে, যে মিটে একসাথে ইয়ে করা, আমি ছিলাম। হ্যাঁ, এবং মানে আমার ভালো লাগে, মানে এখন এই কাজটা হয়তো করছি না, কিন্তু যেহেতু অভিনেতা হিসেবে দেখি এবং বিভিন্ন ধরনের মানুষ দেখতে আমার খুব ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগে আমার অবজার্ভ করতে ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমি কিছুটা উপযাচক হয়ে ওকে বলি যে আমি এর আগে কখনো করিনি, আমি নিজে ভারতনাট্যমের ট্রেনিং প্রাপ্ত, মানে এখনো শিখছি। আগে শিখেছি, তারপরে আবার একটা দীর্ঘ গ্যাপ গেছে, তারপরে আবার আমি শিখতে শুরু করেছি, সেটা ভারতনাট্যমই। এবার নাচ রিদম বা মিউজিক এইটার সঙ্গে মানে খুবই আর কি একাত্ম অনুভব করি। ইনফ্যাক্ট এটার যখন মিউজিক পোর্শনও তৈরি করা হচ্ছিল, প্রথম দিন আমরা বসেছিলাম, উদ্দালকের বাড়িতেই বসেছিলাম, আমি, সৌরদীপ যিনি দোতারা বাজাচ্ছেন, এবং মিউজিকটা তৈরি করার ক্ষেত্রেও ওরই মূলত ও উদ্দালক এবং আমরা তিনজনেই বসেছিলাম যে প্রথম দিনের যে খসড়াটা সেটা তৈরি করার সময়। এবং খুবই নিজের দলের কাজ কি মানে খুবই এনথুজিয়াস্টিক হয়, এবং ভয়, মানে আমার ভীষণ ভয় লাগছিল, কারণ এর আগে আমি কখনো কোনো কোরিওগ্রাফির কাজ এইরকম বড় ইয়েতে করিনি, মানে খুবই দুরু বক্ষে আমি এই কাজটা নিয়ে। এবং ইনফ্যাক্ট পোশাকের ভাবনাটাও আমি প্রথম বোধহয় কাজ, মানে নাটকও বোধহয় তখন নাটকটা লেখা শেষ হয়েছে, তারপরেই পোশাক হয়ে গেছে আমাদের। আমি ওকে খুবই মানে ইন্টারেস্টেড, আমি করবো পোশাকের কাজটা করবো। পোশাকের কাজ অবশ্য আমি আমাদের দলে আরও বেশ কয়েকটা নাটকে করেছি, পোশাক পরিকল্পনার ক্ষেত্রে পিপিটি বানিয়ে একদম ইয়ে করে তৈরি করে যে একটা বড় স্কেপে কাজ হচ্ছে আর খুব প্রফেশনালি কাজ হবে, চেষ্টা করেছি। এবার এইটা মানে জুড়ে থাকা মানে আমি মনে করি না যে শুধুমাত্র আমি ক্যাথি বার্ড চরিত্রটা প্লে করছি বা সেটার অভিনয় করে দেওয়াটা ইয়ে। আর গুজব তো আমারও দল, তো এই মানে আমার কাছে না মানে কাজটা ঠিক ওই রকম না, মানে কাজটা ওই ধরুন আজকে একসাথে রয়েছি, এতজন মিলে রয়েছে, টিফিনটা ঠিক সময় এলো নাকি, সবাই ঠিকঠাক টাইমে খেলো নাকি, আমার মনে হয় এটাও একটা পার্ট অফ
এই মানে যে কোনো প্রোডাকশনের এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট বলে আমার মনে হয়। 100 বার। তো শুধু ক্যাথি বার্ড এর জন্য ঠিক নয় ব্যাপারটা, মানে পুরোটার সাথে যুক্ত থাকতে পেরে আমার খুব। আপনি দায়িত্বে রয়েছেন, এই চরিত্রটা কি আপনি বেছেছেন না মানে? না না, আমার একেবারেই নয়, বাছার বিষয়টা সবসময় আমাদের দলে সেভাবেই হয়, যখন যিনি নাটক পরিচালনা করেন বা নাটক লেখেন বা পরিচালনা করেন তার হাতেই পুরোটাই থাকে, এবং কিভাবে কার কোন চরিত্রায়ন হবে না হবে সেইটাই আর কি। আমি ইনফ্যাক্ট লাকি যে এমন একটা চমৎকার চরিত্রে উদ্দালক আমার ভেবেছে যখন নাটকটা করা হয়েছিল। ডেফিনেটলি আমি আর উদ্দালক অনেক বছর ধরে কাজ করছি এবং আমরা দলের শুরু থেকেই একসঙ্গেই রয়েছি, তো একটা ডেফিনেটলি সেই যোগাযোগ বন্ধুত্বের জায়গা তো থাকেই, কিন্তু সেইটা ডেফিনেটলি কাজের ক্ষেত্রে আসল জায়গা নয়। আমরা সবসময় চেষ্টা করি যে যখন যে নাটকের অভিনয় হবে, যা চরিত্রায়ন হবে, সেটা সেই নাটকটার প্রয়োজনে হোক আর। আচ্ছা, তো সেই জায়গা থেকে বলের যারা দর্শক তাদেরকে সবাইকে আমাদের নমস্কার আনন্দপুর গুজবের তরফ থেকে। আগামী 24শে মে শনিবার তপন থিয়েটারে সন্ধ্যে 6:30টার সময় আরকাঠি নাটকের অভিনয়, ভগীরথ মিশ্রের উপন্যাস থেকে আরকাঠি। যারা আরকাঠি পড়েছেন তারা নিশ্চয়ই জানেন, যারা পড়েননি তাদেরকেও একটু জানানো আর কি। সেটা হচ্ছে যে আরকাঠি নাটকটা অনেকটা সময়ের কথা বলে, অনেক পুরনো ইতিহাস, আসলে মানুষ পাচার, মানুষ শিকার এবং মানুষের এক্সপ্লয়টেশন, এটা একটা বিরাট ইতিহাস। কিন্তু আমরা যারা অনেকে ভাবি, একটা দূরত্ব থেকে ভাবি যে এই ঘটনাগুলো আসলে আর আমাদের আশেপাশে ঘটে না। হ্যাঁ, আমরা সেই সময় থেকে, সেই ভূগোল থেকে, জিওগ্রাফি থেকে অনেকটা সরে এসেছি, আসলে ঘটনাটা তা নয়। এক্সপ্লয়টেশন এখনও ভীষণভাবে উপস্থিত, এবং সেটা রাজনৈতিক এক্সপ্লয়টেশন হতে পারে, সামাজিক এক্সপ্লয়টেশন হতে পারে, সংস্কৃতিগত কালচারাল এক্সপ্লয়টেশন হতে পারে। সেইটা সবটাই ভীষণ রকমভাবে প্রেজেন্ট আমাদের আশেপাশে, ভয়ঙ্করভাবে, খুব হিংস্রভাবে প্রেজেন্ট। তো সেইটারই একটা অংশ, একটা চিত্র আমরা তুলে ধরার এখানে চেষ্টা করেছি। কিন্তু শুধুমাত্র এক্সপ্লয়টেশন নয়, তার সঙ্গে মানুষের স্বপ্ন, ইচ্ছে, আকাঙ্ক্ষা, ভালোবাসা, লড়াই সবটাই রয়েছে। তো যারা আনন্দপুর গুজবের কাজ দেখেছেন বা যারা দেখেননি, যারা বাস্তবধর্মী নাটক দেখতে পছন্দ করেন এবং মনে করেন যে থিয়েটারে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার প্রয়োজন আছে, সবাইকেই অনুরোধ, প্লিজ আসুন তপন থিয়েটারে। আশা করি আরকাঠি আপনাদের খুব ভালো লাগবে।